কাকে রেখে কাকে খেলাবেন লিটন দাস? লিটনের প্রথম চ্যালেঞ্জ অর্থাৎ মাঠে নামার আগে সবচাইতে বড় চ্যালেঞ্জ এটাই। একই জায়গায় একই রকম একাধিক পারফর্মার, একাধিক অপশন, যেটা কনফিউজ করতে পারে লিটনকে, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। সেটা মাথায় রেখেই একাদশটা নির্বাচন করতে হবে। এমন একটা অবস্থা যেখানে ম্যাচের আগে আসলে বলার উপায় নাই। অনেক সময় টিমও কনফিউজড হয়ে যায়, ম্যাচের আগের দিন নিশ্চিত থাকে না, ম্যাচের দিন সকালে উইকেট দেখে সিদ্ধান্ত হয় কে খেলবেন কে খেলবেন না। এই জায়গাটা আসলে সবারই কনফিউশন, কেউ 100 ভাগ 100 ভাগ নিশ্চিত হয়ে আসলে বলতে পারছে না কালকের সেরা 11 কি হবে। তবে একাদশে চমক থাকছে, এটা নিশ্চিত। অর্থাৎ যে কোনো একজনের ডেবিউ হতে পারে। রিপন মণ্ডলের কথা যদি ধরেন, তারটা আসলে ডেবিউ বলা যায় না। এশিয়ান গেমসে তিনি বাংলাদেশ এ দলের হয়ে 3টা ম্যাচ খেলেছিলেন, যদিও সেটা আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন এবং সেটা ইন্টারন্যাশনাল ম্যাচ, অর্থাৎ রিপনের ইন্টারন্যাশনাল ডেবিউ হয়ে গেছে। ডেবিউর অপেক্ষায় আছেন আব্দুল গাফফার সাকলাইন। সাকলাইনের কি ডেবিউ হচ্ছে, সেই সম্ভাবনাও আছে। তাহলে একাদশটা আসলে কেমন হবে, কেমন একাদশ সাজাবে বাংলাদেশ দল? মজার ব্যাপার হচ্ছে 4 মাস পেরিয়ে যাচ্ছে, তবে এই বছর এখনও একটা টি-20ও খেলেনি টাইগাররা। অর্থাৎ এই সিরিজটাই হবে, আগামীকালের ম্যাচটাই হবে বছরের প্রথম টি-20। শেষ টি-20 বাংলাদেশ দল খেলেছে গত ডিসেম্বরে। সুতরাং সেই দলের মধ্যেও যে পরিবর্তন আসছে, অর্থাৎ সেই উইনিং কম্বিনেশন, সেই দল, সেখানের পারফর্মার রাজে সবাই খেলবেন, ব্যাপারটা তেমনও না। 4 মাসে পরিস্থিতি বদলেছে, প্রেক্ষাপট বদলেছে, অনেক কিছুই বদলেছে। সেই বদলটা বাংলাদেশের একাদশেও আসবে। যেমন এই সিরিজ থেকে আসলে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা কিংবা তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। এখন আসি একাদশটা আসলে কেমন হবে। লিটনকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, সেটা নিশ্চিত করেই বলা যায়। প্রেস কনফারেন্সে লিটন এসেছিলেন, তাকেও স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয়েছে একাদশ নিয়ে। তিনিও একটু বোধহয় কনফিউশনেই রাখলেন যে কে কোথায় কিভাবে খেলবেন। আমরা আসলে বিডি ক্রিক টাইম আমাদের পছন্দের একাদশটা বা আমরা যে একাদশটা হতে পারে সম্ভাব্য একাদশটাই জানাচ্ছি। আবারও বলে রাখছি, এটা আমাদের মতো করে আমরা যতটুকু জানতে পেরেছি, যতটুকু আমাদের মনে হয় যাদের খেলানো উচিত তাদের নিয়ে আসলে একটা একাদশ। সেই একাদশটা আসলে কি? ওপেনিংয়ে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, খুব স্বাভাবিকভাবে এই দুইজন ক্রিকেটার থাকছেন। 3 নম্বরে লিটন কুমার দাস, 4 নম্বরে পারভেজ হোসেন ইমন। ইমন বিপিএলও 4-এ খেলেছেন, পিএসএলেও পরে খেলেছেন, সাফল্য পেয়েছেন। ইমনকে মিডল অর্ডারই ভাবছে ক্যাপ্টেন লিটন কুমার দাস, এবং তিনি 4-এ খেলছেন, এটা মোটামুটি নিশ্চিত। 5-এ তাওহিদ হৃদয়, 6-এ শামীম হোসেন পাটোয়ারি, 7-এ রিশাদ হোসেন। 8 নম্বর পজিশনটা নিয়ে কথা হতে পারে, সেখানে মাহাদি হাসানের খেলার সম্ভাবনাই অনেক বেশি। শেখ মাহিদির কথাই বলছিলাম, শেখ মাহিদি থাকবেন 8-এ, এবং 3 জন পেসার। এই 3 জন পেসার আসলে কি, এই জায়গাটাই হয়তো আর সবচাইতে কনফিউজিং বা কনফিউশন কাজ করবে সবার মধ্যে। শরীফুল ইসলাম খেলার কথা অবশ্যই, যদি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কোনো রকম সমস্যা না থাকে এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত হয় যে শরীফুলকে খেলাবে না, তাকে একটু রেস্ট দেবে, সেটা না হলে শরীফুল ইসলাম খেলছেন, তিনি এই পেস ইউনিটটাকে লিড দেবেন, এতটুকু নিশ্চিত। ইনজুরি থেকে সেরে ওঠে 3 নম্বর ওডিআইতে ছিলেন তানজিম হাসান সাকিব। সেই হিসাবে চিন্তা করলে তিনি ইনজুরি থেকে সেরে উঠেছেন বা ইনজুরিতে ছিলেন, রিসেন্ট টাইমে ম্যাচ খেলেন নাই, তারপরেও তাকে খেলানো উচিত বা তাকে খেলানোর কথা, যেহেতু তাকে ওয়ানডে দলেও রাখা হয়েছিল, তার মধ্যে মাঝেও 3 দিন গ্যাপ ছিল। সুতরাং নাম্বার 10 তানজিম হাসান সাকিব। এবং 11 নম্বর পজিশনটা, এখানে আসলে কে থাকবেন? আব্দুল গাফফার সাকলাইন না রিপন মণ্ডল? সাকলাইন নেটে খুব ভালো অনুশীলন করছেন, অনেকেই জানেন। লিটনের কলেই সাকলাইনকে হয়তো বা নেওয়া হয়েছে, আমার একটা গুঞ্জন আছে। তবে রিপনের এখানে খেলার সম্ভাবনা খুব বেশি, কারণ ডেথ ওভারে লিটন খুব ভালো ইয়র্কার মারতে পারেন, এবং লিটনের ওই বোলিংটাই, ওই ইয়র্কারটাই, ওই শক্তির জায়গাটাই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কাজে লাগাতে চাইবে। তার মানে এই না যে আব্দুল গাফফার সাকলাইন সুযোগ পাচ্ছেন না বা সুযোগ তার না পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, এটা একটা অনুমান। এক্ষেত্রে আসলে নাসুম আহমেদকে একটু আনলাকি বলতেই হয়। যতটুকু অনুশীলন, যতটুকু শুনে জেনে, যতটুকু জানা, আসলে নাসুম আহমেদ পারফর্ম করছেন। ইভেন ওয়ানডেতেও দারুণ পারফর্ম করেছিলেন, কিন্তু পরবর্তীতে টিম কম্বিনেশনের কারণে, যে কোনো কারণেই হোক, উইকেটের কারণে তাকে খেলানো হয়নি ওয়ানডেতে। সবশেষ ওয়ানডেতে 3 ওভারে 11 রান দিয়ে 6 ওভারে সম্ভবত 11 রান দিয়ে 3 উইকেট নিয়েছিলেন, যদি ভুল না করি। সেই নাসুম টি-20 প্রথম ম্যাচটা তো থাকবেন কিনা সেটা নিয়েও আসলে শঙ্কা দেখা দিচ্ছে, কারণ এই সাগরিকের উইকেটটা
একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং এখানে আসলে পেসারদেরই খেলানো হবে বা পেসারদেরই প্রাধান্য থাকবে এমনটাই আসলে শোনা যাচ্ছে। সুতরাং আমাদের পছন্দের একাদশটা যদি আপনাদের আরেকবার জানিয়ে দেই যে 11টা আমরা আসলে শুনতে পেরেছি, আমরা নিজেদের থেকে বুঝেছি, বোঝার চেষ্টা করেছি এবং সবচেয়ে ব্যাপার আমরা যেটা চিন্তা করি আসলে যেভাবে একাদশটা হওয়া উচিত বা যে একাদশটা হলে মানে বেটার হবে সেই চিন্তাটাই আমরা এখানে করেছি। তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহিদি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রিপন মণ্ডল। এই হচ্ছে আমাদের সেরা 11। চমকের কথা যদি বলেন এখানে সবচাইতে বড় চমকটাই বোধহয় হবে রিপন মণ্ডল বা আব্দুল গাফফার সাকলাইন। সাইফুদ্দিনকে একটু আনলাকি বলতে হয়, সবশেষ ম্যাচটাতেও তিনি খেলেছিলেন বাংলাদেশের টি-20 ম্যাচ, তবে তিনিই থাকবেন কিনা সেটা নিয়েও একটা কনফিউশন আছে। যেটা বলছিলাম শুরু থেকেই আসলে এই একাদশে যে কোনো সময় যে কোনো পরিবর্তন আসতে পারে। ইভেন আমি আজকে বললাম যে এই একাদশটা হবে, কালকে সকালে একাদশ পরিবর্তন আসতে পারে এবং গত ওয়ানডে সিরিজও সেটা হয়েছে। সেটা ইনজুরির কারণে হোক, সেটা উইকেটের সময় সকালবেলা চেঞ্জ হয়, ঘাস কাটা হয়, বিভিন্ন রকম পরিবর্তন আসে, সেই কারণেই হোক সেই পরিবর্তনটা আসতে পারে। একাদশ দেখা যাচ্ছে যে এই 11 জনই আবার খেলতে পারে। সুতরাং কনফার্ম হয়ে কিছু বলার উপায় নাই। আর এই দলটাতে আসলে নাই, তবে চমক থাকবে এতটুকু নিশ্চিত। যতটুকু খবর আব্দুল গাফফার সাকলাইন বা রিপন মণ্ডলের ডেবিউ হচ্ছে এবং রিপনের সম্ভাবনাটাই সবচাইতে বেশি। মাহফুজ প্রত্যয়, বিডি কুইক টাইম, চট্টগ্রাম।